ডক্টর এই কথাটার মধ্যেই একটা অন্যরকম ব্যাপার রয়েছে। আমরা ছোটবেলা থেকে অনেকেই ডক্টর হওয়ার স্বপ্ন দেখি। আমাদের বাবা মাদের অনেকেরই ইচ্ছে থাকে যে আমার ছেলে বা মেয়েকে আমি ডক্টর বানাবো, কিন্তু কিভাবে, এর সঠিক পদ্ধতি কি, সঠিক পথ কি, কিভাবে আমরা স্কুল লাইফ থেকে পড়াশোনা করলে খুব সহজে সেই ডক্টর হওয়ার পথ এবং সেখানে আমরা সাকসেস পেতে পারি, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এই সম্বন্ধে একদম সুস্পষ্ট পরিষ্কার ধারণা থাকা আমাদের সকলেরই চাই। তোমরা যারা ডক্টর হতে চাও, তোমাদেরকে জানতে হবে তোমরা স্কুল লাইফ থেকে কিভাবে পড়াশোনাটা করবে, কোন পথে পড়াশোনা করবে। কারণ বিভিন্ন চাকরি পরীক্ষা এবং বিভিন্ন পেশা যেগুলো পড়াশোনা কেন্দ্রিক, সেই সমস্ত পেশা বেছে নিতে গেলে পড়াশোনার স্তরগুলো কিন্তু বিভিন্ন হয়। এক একটা পেশার পড়াশোনার স্তর এক এক রকম হয়। তো ডক্টর হতে গেলে আমি পড়াশোনার স্তরটাকে কোন দিকে নিয়ে যাব, সেটা আজকে আমরা খুব ভালো মতো বুঝবো। ডক্টর হওয়ার জন্য প্রথম যে ডিগ্রিটা তোমার কাছে প্রয়োজন সেটা হচ্ছে এমবিবিএস ডিগ্রি। তোমরা অনেকেই জানো ডক্টর তোমাদের পাড়ায় বা তোমার শহরে ডক্টর রয়েছে, আমরা জানি যে এমবিবিএস বলি, আমরা বলি না এমবিবিএস ডক্টর। তো প্রথম যে ডিগ্রিটা তোমাকে অর্জন করতে হবে সেটা হচ্ছে এমবিবিএস। তোমাকে সবার আগে এমবিবিএস ডিগ্রি অর্জন করতে হবে, এমবিবিএস ডক্টর হতে হবে। এই এমবিবিএস ডক্টর, এমবিবিএস ডিগ্রি অর্জন করার জন্য কতটা সময় তোমাকে ইনভেস্ট করতে হবে? তোমাকে 4.5 বছর প্লাস 1 বছর, 5.5 বছর তোমাকে পড়াশোনা করতে হবে খুব ভালো মতো। তারপর তুমি এমবিবিএস হতে পারবে। এমবিবিএস ডক্টর তুমি হয়ে যাওয়ার পর নিজেকে আরো উপরের স্তরে যদি নিয়ে যেতে চাও, তখন তুমি এমডি বা এমএস হতে পারো। সেটার জন্য তোমাকে পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দিতে হবে, যেটা 3 বছর সময় নেবে তোমার কাছ থেকে, যেখানে তুমি এমডি বা এমএস হতে পারবে, মেডিসিনের ডক্টর হতে পারবে অথবা সার্জন হতে পারবে। তো এমডি এমএস হওয়ার পর 3 বছর পর তুমি যদি আরো নিজেকে উপর স্তরে নিয়ে যেতে চাও, তখন তুমি কোনো একটা বিষয়, কোনো একটা সাবজেক্টে, মানে কোনো একটা স্পেশালিস্ট তুমি হতে চাও, সেখানে তুমি কার্ডিওলজিস্ট হতে পারো, তুমি অপথ্যালমোলজিস্ট হতে পারো, তুমি নিউরোলজিস্ট হতে পারো। এই বিভিন্ন যে সমস্ত যে স্পেশালাইজড যে ডক্টরগুলো হয়, সেগুলো হচ্ছে পোস্ট গ্রাজুয়েশনের পরে তুমি আরো 2-3 বছর পড়াশোনা করে সেই স্তরে নিজেকে নিয়ে যেতে পারো। তো এইরকম স্টেপ বাই স্টেপ ডক্টরের সমস্ত সেই পদ্ধতি, প্রসেস, পরীক্ষাগুলো রয়েছে, সেগুলো তোমাকে পরপর দিতে হবে তুমি যদি সেই স্তরে যেতে চাও। প্রথম তোমাকে যে ডিগ্রিটা নিতে হবে সেটা হচ্ছে এমবিবিএস। তাই এমবিবিএসটা আগে ভালো মতো বুঝে নাও, কারণ তুমি যখন এমবিবিএস স্তরে চলে যাবে, পরীক্ষা দেবে, তখনই তুমি আস্তে আস্তে পরের স্তরগুলো বুঝে যাবে অটোমেটিক। এই এমবিবিএস 4.5 বছর আর 1 বছর, যেটা বললাম, এই 1 বছর আর 4.5 বছরটা কি? 4.5 বছর তোমাকে খুব ভালো মতো মন দিয়ে পড়াশোনা করতে হবে। তোমাকে ডক্টর হওয়ার জন্য বিভিন্ন যে সমস্ত পড়াশোনাটা হয়, সেই পড়াশোনাটা তোমাকে মন দিয়ে করতে হবে এই 4.5 বছর। এই 4.5 বছরের মধ্যে তোমার প্রত্যেক সপ্তাহে পরীক্ষা নেওয়া হবে। সেখানে তুমি যে কলেজ থেকে এমবিবিএস ডক্টরের জন্য ডিগ্রি অর্জন করবে, সেই কলেজ থেকে তোমাকে প্রত্যেক সপ্তাহে পরীক্ষা নেবে, প্রত্যেক মাসে পরীক্ষা নেবে, প্রত্যেক 6 মাস অন্তর সেমিস্টার ভিত্তিক এক্সাম হবে এবং প্রত্যেক বছর ইয়ারলি ভিত্তিক এক্সাম হবে। এই সমস্ত এক্সাম দিতে হবে এবং তার জন্য পড়াশোনা করে যেতে হবে। এই এক্সামগুলোতে যদি তুমি আবার ফেল করো বা সাপ্লিমেন্ট নাও, তখন তোমাকে কিন্তু আরো সামনের দিকে তোমার এই 4.5 বছরটা কিন্তু তখন আরো বেড়ে যাবে। তখন কিন্তু 4.5 বছরে হবে না, তখন সময়টা তোমার আরো বেশি লেগে যাবে। তাই ড্রপ করা যাবে না। তাই যখন এমবিবিএস ডক্টর তুমি হবে, তো এমবিবিএস এই ডিগ্রি অর্জনের জন্য তোমাকে পড়াশোনাটা কিন্তু খুব সুন্দর করে যেতে হবে, যাতে কোনো বছর তোমার ফেল বা ব্যাক না হয়। তাহলে তুমি 4.5 বছর এবং তারপর 1 বছর, 5.5 বছর পর তুমি এমবিবিএস ডিগ্রিটা অর্জন করতে পারো। 1 বছরটা কি? এই 1 বছর তোমাকে ইন্টার্নশিপ করতে হবে। ইন্টার্নশিপটা কি? তোমাকে সিনিয়র ডক্টরদের সাথে প্র্যাকটিস করতে হবে, একদম প্র্যাকটিক্যালি অনুভব করতে হবে ডক্টর চিকিৎসা ব্যাপারটা কি। তোমাকে সেই জায়গাটা একদম জানতে হবে, বুঝতে হবে। তো সেই জন্য প্র্যাকটিক্যালি তোমাকে তখন সিনিয়র ডাক্তারদের সাথে প্র্যাকটিস করতে হবে এবং সেই সময় তোমরা স্টাইপেন্ড পাবে। স্টাইপেন্ড তখন তোমাকে 10 থেকে 25,000 টাকা, যেটাকে স্কলারশিপও বলে। তুমি যখন এই সিনিয়র ডাক্তারদের সাথে প্র্যাকটিস করবে 1 বছর, তখন তুমি 10 থেকে 25,000 টাকা স্কলারশিপ পাবে। এটা গেল তোমার এই এমবিবিএস এর 5.5 বছর। তারপর তুমি পোস্ট গ্রাজুয়েশন 3 বছর, তারপর তুমি নিজেকে আরো স্পেশালিস্ট করার জন্য আরো 3 বছর, এরকম করে তুমি নিজের স্তরটাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারো। তো এমবিবিএস বিষয়টা তো আমরা খুব ভালো মতো বুঝলাম। এবার এই স্তর পর্যন্ত পৌঁছাতে গেলে, এই এমবিবিএস ডিগ্রি অর্জনের জন্য আমাকে কোন পরীক্ষাটা দিতে হবে?
কারণ এখন আমি বা তুমি চাইলেই তো এমবিবিএস ডক্টর হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবো না। তো এমবিবিএস হওয়ার জন্য তখন তোমাদের একটা এন্ট্রান্স এক্সাম দিতে হবে। সেই এন্ট্রান্স এক্সামটার নাম হচ্ছে নিট। এই নিট এক্সামটা তুমি যদি পাস করো তবেই তুমি এমবিবিএস ডিগ্রিটা অর্জন করার জন্য নিজেকে প্রস্তুত করতে পারবে। নিট এক্সামটা কি, কখন এই নিট এক্সামটা হয়, কখন এর ফর্ম বেরোয়, কখন পরীক্ষা দিতে যেতে হয়, এবং এই নিট এক্সাম ক্র্যাক করলেই কি হবে, এইচএসে কি পড়াশোনা করতে হবে না, সমস্তটাই আমরা খুব ভালো মতো বুঝবো। দেখো, এই নিট এক্সামটা কিন্তু এইচএস পরীক্ষার ঠিক পরেই এই নিট এক্সামটা নেওয়া হয়, এবং এই নিটের ফর্ম কিন্তু এইচএস এক্সামের আগে হয়। মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তার ঠিক কিছুদিন আগে বা কিছু মাস আগে নিট এক্সামের ফর্ম বেরোবে, তুমি ফর্ম ফিল আপ করবে, জমা দেবে, এবং এই নিট এক্সামটা উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঠিক পরেই কিছুদিন পরেই নিট এক্সামটা নেওয়া হবে। তো এই নিটের জন্য প্রিপারেশন তোমাকে ভালো মতো নিতে হবে, কারণ নিট পাস করলেই তুমি এমবিবিএস ডিগ্রিটা অর্জন করতে পারবে। নিট এক্সামটা পড়ার সময়টা কখন, এই নিট এক্সাম নিয়ে তুমি কখন পড়াশোনা করবে, কোন সময়টা তোমাকে নিট এক্সামের জন্য তৈরি করতে হবে নিজেকে, সেটা হচ্ছে তুমি যখন এইচএস দেবে 11-12 তুমি যে ভালো মতো পড়বে, সেই সময় তোমার স্কুলের পড়াশোনার সাথে সাথে নিট এক্সামের প্রিপারেশন নিতে হবে। 11-12 তুমি যেমন স্কুলের পড়াশোনা করবে, ওই একই রকম ভাবে তোমাকে নিটের জন্য পড়াশোনা করতে হবে, কারণ সাবজেক্ট তোমার একই থাকবে, সাবজেক্ট আলাদা কিছু না। তবে কি করতে হবে, এই নিট এক্সামের জন্য কি সাবজেক্ট নিয়ে তোমাকে পড়তে হবে সেটা ভালো করে বুঝে নাও। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটে সাবজেক্ট অবশ্যই থাকতে হবে। তুমি মাধ্যমিক পরীক্ষা দিয়ে তোমাকে সায়েন্স নিয়ে পড়তে হবে, এবং এই তিনটে সাবজেক্ট তোমার অবশ্যই থাকতে হবে। তুমি ম্যাথ চাইলে নিতেও পারো, নাও নিতে পারো, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটে সাবজেক্ট তোমাকে নিতে হবে, তাহলেই তুমি এই নিট এক্সামে বসতে পারবে। কারণ তুমি 11-12 যে এই তিনটে সাবজেক্ট যখন 11-12 পড়াশোনা করবে স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য, এইচএস এক্সাম দেওয়ার জন্য, ঠিক ওই পড়াশোনার মধ্যেই কিন্তু তোমার প্রশ্নটা কিন্তু নিট এক্সামে করা হবে। স্কুলের পড়াশোনার জন্য খুব ভালো মতো পড়তে হয়তো হয় না, কিন্তু যেহেতু তুমি নিট দেবে তাই ওই সময় এই তিনটে সাবজেক্ট খুব ভালো মতো পড়তে হবে, সাবজেক্টগুলো যাতে তুমি এনজয় করো ওই রকম ভাবে পড়তে হবে যদি তোমাকে নিট এক্সামটা ক্র্যাক করতে হয়। কারণ নিট হচ্ছে একটা প্রবেশিকা এক্সাম, যেটাকে বলে এন্ট্রান্স এক্সাম। আচ্ছা, এবার আমরা একদম শুরুর দিকে চলে যাই। নিট তো বুঝলাম, নিট পর্যন্ত যাওয়ার জন্য আমার স্কুল লাইফ থেকে পড়াশোনাটা কেমন হওয়া উচিত। দেখো, স্কুল লাইফ থেকে তোমার তো প্রত্যেকটা ক্লাসে তোমার বেসটা ঠিক থাকতে হবে। একদম ওই ঘাটতি দিয়ে পড়াশোনা করে কিন্তু তুমি কখনো ডক্টর হতে পারবে না। কারণ ডক্টর হতে গেলে তোমার কিন্তু ব্রেনটা অনেক পরিষ্কার রাখতে হবে, ক্লিন রাখতে হবে, তোমাকে বোঝার ক্ষমতা অনেকটা বেশি রাখতে হবে। এই জন্য স্কুল লাইফে পড়াশোনাতে কোনো ফাঁকি দেওয়া যাবে না। একদম ক্লাস 0 লেভেল মানে 1, 2, 3, 4 থেকে একদম প্রত্যেকটা ক্লাসে পড়াশোনাটা ভালো মতো করতে হবে, এবং যত উঁচু ক্লাসে উঠবে তত তোমাকে জিনিসগুলো, বিশেষ করে সায়েন্সের সাবজেক্টগুলো খুব ভালো মতো পড়তে হবে। সায়েন্সের সাবজেক্টগুলো এবং ইংলিশ, এই সাবজেক্টগুলো তোমাকে খুব ভালো মতো পড়তে হবে। তো আমি একদম নিচু স্তরে যাচ্ছি না, একদম ক্লাস 9 থেকে শুরু করছি। ক্লাস 9, 10 এই দুটো বছর তোমাকে সায়েন্সের সাবজেক্টগুলো খুব ভালো মতো পড়তে হবে। সায়েন্স এবং ম্যাথ খুব ভালো মতো পড়তে হবে, তার সাথে তোমাকে ইংলিশটাও খুব ভালো মতো পড়তে হবে। ইংলিশে যেন কোথাও কোনো ঘাটতি না থাকে। ইংলিশ সাবজেক্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ তুমি যখন ডাক্তারি পড়বে তখন কিন্তু তোমার বইগুলো থাকবে, যে বইয়ে যে পড়াশোনার যে পদ্ধতি পন্থা, যাবতীয় যা জিনিস সমস্তটাই ইংলিশে থাকবে। তো ইংলিশের কোথাও কোনো গ্রামার বলো, কোনো কিছুতে ইংলিশের সমস্যা রাখলে হবে না। তো ইংলিশটা খুব ভালো মতো তোমাকে শিখতে হবে, যাতে তুমি একদম ইংলিশে যখন কোনো কিছু পড়ছো তোমার যেন মনে হয় আমি ইংলিশে পড়ছি না, আমি নর্মালি যেরকম ভাবে পড়ি, আমরা আমাদের মাতৃভাষায় যেভাবে পড়ি সেই রকম যাতে ফিলিংসটা আসে, মানে বিষয়গুলো যেন তুমি খুব ভালো মতো বুঝতে পারো, এইরকম ভাবে ইংলিশটা তোমার কাছে একদম পরিষ্কার থাকতে হবে। এবং সেটার জন্য তুমি স্কুল লাইফে ইংলিশ যেটুকু পড়বে তাতেই যথেষ্ট। তো ইংলিশের জন্য এছাড়া তোমাকে এক্সট্রা কিছু করতে হবে না। স্কুল লাইফে তোমাকে খুব ভালো মতো ইংলিশটা পড়তে হবে। তার সাথে সাথে তোমাকে তিনটে সাবজেক্ট যেটা বললাম, সায়েন্সের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান আর অঙ্ক, এই তিনটে সাবজেক্ট তোমাকে 9-10 খুব ভালো মতো পড়তে হবে। 9-10 2 বছর ভালো মতো পড়লে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে কিন্তু কখনো এই এমবিবিএস ডিগ্রির জন্য নিট ক্র্যাক এইসব কিন্তু হয় না। তোমার নম্বর দিয়ে কিন্তু কিছু হবে না। নম্বরটা জাস্ট একটা মিনিমাম নম্বর চাই, যেটা দেখে বোঝা যাবে তুমি মোটামুটি পড়াশোনা করো, ভালো স্টুডেন্ট।
তার জন্য তোমাকে 50%, 50% বা তার বেশি নম্বর পেতে হবে। এবার ভালো মতো আমাদেরকে বুঝতে হবে এই নিট এক্সামটা কিভাবে আমরা পাস করব। এই নিট এক্সামে কি কি সাবজেক্ট থেকে প্রশ্ন আসে সেটা ভালো মতো এবার বুঝে নাও। দেখো, নিট এক্সাম তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, জুওলজি, বোটানি, এই 4টে সাবজেক্ট, এই নিট এক্সামে এই 4টে সাবজেক্ট থেকে প্রশ্ন আসে। ফিজিক্স, কেমিস্ট্রি তোমরা বুঝতেই পারছো আমি যে দুটো সাবজেক্ট বললাম, আর এখানে যে বায়োলজিটা আছে এই বায়োলজিটাই দুটো ভাগে ভাগ হয়ে গেল, একটা জুওলজি একটা বোটানি। বুঝতে পেরেছো? তো এই 3টে সাবজেক্ট ভালো মতো পড়লেই তুমি এই 4টে বিষয় থেকে খুব ভালো মতো পরীক্ষা দিতে পারবে। প্রত্যেকটা সাবজেক্ট থেকে 50টা করে প্রশ্ন দেওয়া হবে, তোমাকে 45টা প্রশ্ন অ্যাটেম্প্ট করতে হবে। তাহলে ফিজিক্স থেকে 50-এর মধ্যে 45টা প্রশ্ন, কেমিস্ট্রিতেও 50টার মধ্যে 45টা প্রশ্ন, জুওলজিতেও 50টার মধ্যে 45টা প্রশ্ন, বোটানিতেও 50টার মধ্যে 45টা প্রশ্ন। তাহলে টোটাল কতগুলো প্রশ্ন দেওয়া হলো? 50 গুণ 4 200টা প্রশ্ন দেওয়া হলো, এবং তোমাকে অ্যাটেম্প্ট করতে হবে কটা? 45 গুণ 4 180টা। তোমাকে সময় কতটা দেওয়া হবে? 3 ঘন্টা 20 মিনিট। দেখতে পাচ্ছ, 3 ঘন্টা 20 মিনিট তোমাকে সময় দেওয়া হবে। তোমাকে টোটাল প্রশ্ন অ্যাটেম্প্ট করতে হবে 180টা। ঠিক আছে? তো 180টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের জন্য 4 নম্বর করে দেওয়া হবে, 4 মার্কস। মানে তুমি যদি ঠিক করো তাহলে তুমি +4 পাবে, আর যদি তুমি ভুল করো -1 পাবে। তাহলে আমি যদি +4 করে যদি ধরি তাহলে 180 গুণ 4 কত পাচ্ছি আমরা? 720। তাহলে এই নিট এক্সামটা টোটাল 720তে হবে। ঠিক আছে? কারণ প্রত্যেকটার জন্য 4 নম্বর করে 720 হচ্ছে। যদি তুমি একটাও ভুল করো তাহলে -1 হয়ে যাবে। ঠিক করলে +4, ভুল করলে -1। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে সরকারি কলেজ না বেসরকারি কলেজ নাকি বিদেশ, মানে আমি কোন স্তরটা বেছে নেব। প্রথম প্রেফারেন্স সবার কি থাকে? সরকারি কলেজ থেকে আমি ডাক্তারি করতে চাই, কারণ এই সরকারি কলেজে খরচ ভীষণ কম প্রাইভেট কলেজের তুলনায়। মানে বেসরকারি কলেজের তুলনায় সরকারি কলেজে খরচটা অনেক কম। এই সরকারি কলেজে ডাক্তারি করার জন্য এই নিট এক্সামে তোমাকে কত নম্বর পেতে হবে? তোমাকে 720তে 500-র বেশি নম্বর পেতে হবে। তুমি যদি 500-র বেশি নম্বর পাও তাহলে তুমি সরকারি কলেজে অ্যাপ্লাই করতে পারবে। সরকারি কলেজের খরচটা কত? তোমার বছরে 20,000 থেকে 30,000 টাকা সরকারি কলেজে পড়াশোনার খরচ হবে। ঠিক আছে? এটা শুধু পড়াশোনার খরচ বললাম, কারণ এর বাইরে তোমাকে হয়তো সেই হোস্টেলে থাকতে হবে, তোমাকে খেতে হবে, তোমাকে ঘর ভাড়া দিতে হবে, এই বিভিন্ন আরো আলাদা খরচ রয়েছে। সেই খরচগুলো ধরছি না, সেই খরচগুলো ধরলে তোমার লাখখানিক টাকা কিংবা তার বেশি হতে পারে। বছরের কথা বলছি, কিন্তু বছরে, ইয়ারলি। কিন্তু বেসরকারি কলেজে তোমার খরচটা দেখো 5 লক্ষ থেকে 30 লক্ষ টাকা কিংবা তারও বেশি, কিছু কিছু কলেজে তারও বেশি, কোটি টাকার কাছাকাছি চলে যায়। ঠিক আছে? তো পড়াশোনার খরচই এখানে 5 লক্ষ থেকে 30 লক্ষ টাকার মধ্যে তোমার পড়াশোনার খরচটা হবে। এবং তারপরে তো তোমার আরো বাকি খরচ তো রয়েছেই, থাকা খাওয়া, এই সমস্ত হোস্টেল ফিস এগুলো তো রয়েছে। সেটা নিয়ে মোটামুটি কোটি টাকার কাছাকাছি তোমার খরচ হয়ে যেতে পারে। সেটা কলেজের উপর ডিপেন্ড করছে, সেই কলেজ কত টাকা নেয়, সেই প্রাইভেট কলেজটা মানে বেসরকারি কলেজটা তার উপর ডিপেন্ড করছে। তাহলে প্রথম চেষ্টা থেকে সরকারি কলেজ থেকে ডাক্তারি সবাই করতে চায়, এই জন্য তোমাকে নম্বরটা 500-র বেশি পেতে হবে। 500, আমি একটা জেনারেলি একটা নাম্বার বলছি 500, কিন্তু এখানে 500-র থেকে তোমাকে অনেকটা বেশি নম্বর পেতে হবে। আর যদি 500-র কম নাম্বার তুমি পাও তাহলে সরকারি কলেজ হবে না, কিন্তু বেসরকারি কলেজ থেকে তুমি ডাক্তারি পড়তে পারো। বেসরকারি কলেজে বললাম এই যে খরচ, এর এতটা খরচ তোমাকে বহন করতে হবে। আর যদি বেসরকারি কলেজের এই খরচ না বহন করতে চাও, তুমি যদি বিদেশ থেকে ডাক্তারি করতে চাও, সেক্ষেত্রে তুমি বিদেশে যেতে পারো, সেখান থেকে তুমি পড়াশোনা করতে পারো। সেখানে তোমাকে বুঝে নিতে হবে কিরকম কি খরচটা। এবার আমরা ইনকাম, আয়ের দিকে আসবো। আমরা তো খরচ করলাম, এবার আয় কি করব? ডক্টর হলে কত আয় হয়? দেখো, ডক্টরের কিন্তু আয় যার কোনো লিমিট নেই বলা যায়। ঠিক আছে? কিভাবে? সরকারিভাবে যে ইনকামটা আমি বলছি, বেসরকারিভাবে কত তুমি, মানে বেসরকারি বলতে প্রাইভেট ভাবে তুমি কত ইনকাম করতে পারবে সেটা আমি বলতে পারবো না, সেটা তোমার দক্ষতার উপর ডিপেন্ড করছে। তুমি বাইরে একটা চেম্বার খুলে কিরকম ইনকাম করবে সেটা পরের বিষয়, কিন্তু তুমি সরকারিভাবে কত কি আয় করতে পারো সেটা বলে দিই। দেখো, তুমি যদি একটা এমবিবিএস ডক্টর হও, মানে তুমি এই এমবিবিএস 5.5 বছরের ডিগ্রির পর তুমি আর পোস্ট গ্রাজুয়েশন করতে চাও না, তুমি স্পেশালিস্ট হতে চাও না, তুমি জাস্ট এমবিবিএস ডক্টর হয়ে কোনো হসপিটাল বা নার্সিং হয়ে তুমি ডাক্তারি করতে চাও, সেক্ষেত্রে
তোমাকে কিন্তু মায়না দেওয়া হবে, স্যালারি দেওয়া হবে 40,000 থেকে 50,000 টাকা। তো এমবিবিএস ডক্টরের মায়না কিন্তু 40,000 থেকে 50,000 টাকা মায়না সরকার থেকে দেওয়া হয়, ঠিক আছে। এবার তুমি যদি তার বাইরে তুমি যদি চেম্বার খোলো, সেখানে যদি তুমি খুব সুন্দর ট্রিটমেন্ট করতে পারো, রোগী যদি খুব ভালো হয়ে যাচ্ছে, বিভিন্ন মানে কঠিন রোগ সেরে যাচ্ছে, সেক্ষেত্রে তো তুমি তোমার মতো ভিজিট নিতে পারো, সেই ইনকাম তো আলাদাই ইনকাম। এবার তোমার যদি পোস্ট গ্র্যাজুয়েট মানে তুমি পোস্ট গ্র্যাজুয়েশন যদি করে থাকো, মানে আরো 3 বছর, যেখানে তুমি হয় এমডি হয়েছো অথবা এমএস হয়েছো, হয় মেডিসিনের ডক্টর অথবা তুমি সার্জন হয়েছো, সেক্ষেত্রে কিন্তু তোমার মাইনাটা বেড়ে যাবে। তখন তুমি 70,000 থেকে 80,000 টাকা রোজগার করতে পারবে। এবং চেম্বারে আলাদা ইনকাম করতে পারে সেটা তো আমি বলতে পারছি না, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আর এই যে সরকারি মাইনাটা, এটা কিন্তু তোমার দক্ষতা অনুযায়ী বাড়বে, বুঝতে পেরেছো? এই যে তুমি মাইনাটা পাবে, এটা কিন্তু তোমার দক্ষতা অনুযায়ী বাড়বে। তোমার যেরকম দক্ষতা হবে, তুমি যেরকম সিনিয়র হবে, সেরকম কিন্তু তোমার এইখানের ইনকামটা বাড়বে। এটা তোমার প্রত্যেক মাসে চলতেই থাকবে এই রোজগারটা, এবং তার বাইরে তুমি বাইরের ইনকাম তো করতেই পারো। তো এই ছিল ডক্টর সম্বন্ধে একটা ওভারঅল আমি একটা ধারণা দিলাম। তুমি যদি এর সম্বন্ধে আরো বিস্তারিত জানতে চাও, তুমি কমেন্ট করো। আমি যদি অনেক কমেন্ট পাই, তাহলে আরো একটি ভিডিও আনবো, যেখানে একদম আরো গভীরে গিয়ে কিভাবে পড়াশোনাটা, কিভাবে কোন কলেজ তোমরা বেছে নেবে, কিভাবে পড়াশোনা করো, সমস্তটা সেখানে আমি আলোচনা করব। এখানে একটা ওভারঅল ধারণা দিলাম, যেখানে তুমি স্কুল লাইফে পড়াশোনা করছো, তোমার একটা ধারণা হয়ে গেল আমি কোন পথে পড়াশোনার স্তরটাকে নিয়ে যাব, বা বাবা মা যারা চায় ছেলে মেয়েকে ডক্টর করতে, তারাও বুঝে গেছে আশা করি যে কিভাবে আমার ছেলে মেয়েকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু একটা কথা সবার শেষে, যেটা হচ্ছে ডক্টর হওয়ার জন্য কিন্তু তোমার নিজের প্রবল ইচ্ছা থাকা চাই, তোমার নিজের সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকা চাই। তা না হলে কিন্তু ওই বিষয়গুলো কিন্তু পড়ে তোমার ডক্টর আর হবে না। তো সাবজেক্টের প্রতি প্যাশন কিন্তু তোমার থাকতেই হবে। তাই স্কুল লাইফ থেকে একদম ঠিকঠাকভাবে পড়াশোনা করতে হবে, কারণ এখানে কিন্তু তোমার জ্ঞানের প্রয়োজন, তোমার বোঝার ক্ষমতা, মানে তুমি খুব সহজে কোনো কিছু বুঝতে পারো, ধরতে পারো, সেই ব্রেনটাকে সেরকম বানাতে হবে পড়াশোনা করে করে, এবং ধৈর্য শক্তি। আর একটা জিনিস, ব্যাকগ্রাউন্ড সাপোর্ট, এই জিনিসটাও কিন্তু প্রয়োজন, কারণ এখানে কিন্তু একটা লম্বা প্রসেস, খরচটাও রয়েছে। তো বাবা মার একটা ব্যাকগ্রাউন্ড সাপোর্ট চাই, যে তোমাকে হয়তো কোনো কাজে নামতে হচ্ছে না, সরকারের মানে সরকার কি বলছি, তোমার সংসার চালানোর জন্য কোনো তোমাকে রোজগারে নামতে হচ্ছে না। যদি এরকম পরিস্থিতি থাকে, তবেই কিন্তু তুমি এই দিকটায় যেতে পারবে, কারণ এখানে কিন্তু একটা খরচ, ধৈর্য, জ্ঞান সমস্ত কিছুরই প্রয়োজন। কারণ এই জায়গায় কিন্তু তুমি ওই রকম না নর্মাল পড়াশোনা করছি আর তার সাথে সাথে আমি কাজ করছি, এইসব করা যাবে না। কারণ তোমায় কোনো একটা হোস্টেলে থেকে তোমায় পড়াশোনা করতে হবে, যেখানে ইনকামের কোনো পথ নেই। তো বিষয়টাই কিন্তু অন্যরকম। তো তোমার ব্যাকগ্রাউন্ড সাপোর্ট, আর্থিক অবস্থাটা থাকতে হবে, অথবা যদি তোমার বাবা মার ইচ্ছে থাকে যে করে হোক আমি ধার দেনা করে হোক তোমাকে পড়াবো, এবং তোমারও যদি ইচ্ছে থাকে না আমি যে করে হোক পড়াশোনা করে আমি ডক্টর হবই, তো এই দুটো ইচ্ছা যদি দুটো স্তরেই থাকে, তাহলে তোমার আর্থিক অবস্থা খারাপ হলেও তুমি কোনোভাবে করে ফেলবেই, কোনোভাবে তুমি ডক্টর হয়ে যাবেই। তো তোমাদের কাদের কাদের ডক্টর হওয়ার ইচ্ছা তোমরা কমেন্ট করো, ঠিক আছে? আমি কমেন্টগুলো দেখবো, তোমাদের কাদের কি ইচ্ছা ডক্টর হওয়া, এবং ডক্টর হয়ে তোমরা মানুষের সেবা করবে। কারণ ডক্টর কিন্তু শুধু ডক্টর নয়, ডক্টর কিন্তু মানুষের কাছে ভগবান। কারণ মানুষ কিন্তু ডক্টরকে ভগবানই বলে, মানে ভগবানের পরের স্তরই হচ্ছে ডক্টর। কারণ আমরা যখন বিপদে পড়ি, আমাদের যখন শরীর খারাপ করে, অসুস্থ হয়, তখনই কিন্তু বুঝতে পারি ডক্টরের গুরুত্বটা কি। তখন কিন্তু ডক্টর তোমার জীবনটা বাঁচিয়ে দেয়, কারণ ওই ডক্টর না থাকলে তোমার অসুস্থ হওয়ার পর তোমার জীবন কিন্তু চলে যেতে পারে, এই ডক্টর কিন্তু তোমাকে বাঁচিয়ে রাখে। তো ডক্টর কিন্তু একটা ভগবান, মানুষের কাছে কিন্তু একটা ভগবান। তো এখানে তোমার একটা সেবা করার সুযোগ যেমন রয়েছে, ঠিক তেমনই তোমার রোজগার এবং ইনকামের সোর্সটাও অনেক বেশি। কিন্তু এই যে পড়াশোনার স্তরটাও অনেক বেশি, তোমাকে এখানে পেশেন্স, ধৈর্য সমস্তটাই রাখতে হবে, তোমার মধ্যে জ্ঞান সমস্তটাই রাখতে হবে, একদম পড়াশোনার প্রতি ফোকাসড হতে হবে। তো আশা করি তোমরা অনেক কিছু বুঝতে পেরেছো। তো দেখা হবে এরপরে নতুন কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো। আর যদি আমার কথাগুলো ভালো লাগে, তাহলে একটুখানি লাইক তো তোমরা করবে যদি ভালো লাগে, আর একটু শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমার পরিচিতদের মধ্যে ছড়িয়ে দাও, তারাও যাতে জিনিসগুলো বুঝতে পারে। কারণ তুমি ডক্টর হও কি না হও, তোমাকে তো এই নলেজটা রাখতে হবে কিভাবে এই পথটা অতিক্রম করতে হয়। কারণ তুমি যদি নিজেও নাও হতে পারো, তুমি অন্য কাউকে বলতে পারো যে এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু তুই ডক্টর হতে পারিস। তোমার কাছে একটা জেনারেল নলেজ, জেনারেল জ্ঞান কিন্তু থাকবে। তার জন্য কিন্তু তোমাকে বিষয়গুলো ভালো মতো বুঝতে হবে।
আর তোমরা যদি আর কোনো বিষয় নিয়ে আমার থেকে জানতে চাও, যে আর কোনো বিষয় নিয়ে, আমি তো এরকম পরপর জিনিস নিয়ে আসবোই তোমাদের একদম পড়াশোনার জীবনে। তোমরা স্কুল লাইফ থেকে বুঝে যাবে কোথায় কোন বিষয়টা কিভাবে যেতে হয়। এই ধরনের জিনিস তো আমি ইনফরমেটিভ জিনিস আনবোই। বিভিন্ন পেশা, সেখানে যাওয়ার জন্য তোমাকে কোন পথ কোনভাবে যেতে হবে, কোনটা তার সঠিক পথ, কোন পথ দিয়ে গেলে খুব তাড়াতাড়ি তুমি পৌঁছাতে পারবে, তার বিস্তারিত জিনিসগুলো তো আমি নিয়ে আসবোই। তো সবাই ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী কোনো একটি আলোচনাতে।